জয় গুরু বন্দে পুরুষোত্তম। আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আমাদের আলোচনা শুরু করতে চলেছি। তো আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড 32শে জ্যৈষ্ঠ 1346 বৃহস্পতিবার, ইংরেজি 15/6/1939 সালে। তো আমরা প্রথমেই জানবো, চলুন শুরু করা যাক। ইদানিং প্রচন্ড গরম পড়েছে। দুপুরের দিকে আশ্রম সংলগ্ন চরের বালু তেতে আশ্রমের সামনের দিকের আবহাওয়াটা অগ্নিময় করে তোলে। বেলা পড়ে আসলে অবস্থাটা ধীরে ধীরে সহনীয় হয়ে ওঠে। আজ বিকালে শ্রী শ্রী ঠাকুর কিশোরীদার ঘরের পাশে বাবলাতলায় কাঠের ঘরে আসর বিছিয়েছেন। দেখতে দেখতে ভিড় জমে উঠল, আলাপ আলোচনা জমাট বাঁধতে লাগলো। হেমদা হিটলারের আত্মজীবনীর কথা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর একটা জায়গা দাগিয়ে রাখতে বললেন। হিটলার সেখানে বলেছেন, আপ স্টার্ট অর্থাৎ হঠাৎ বড়লোক যারা, তারা হীন অবস্থার লোকের সঙ্গে মিশতে পারে না। ভয় ভয় তাদের পূর্বেকার দুরবস্থা বুঝি লোকে টের পাবে, তাদের সম্মান কমে যাবে। শ্রী শ্রী ঠাকুর এই কথা শুনে বললেন, কিন্তু সত্যিকার বড় লোকের এমনটি হয় না। হেমদা হিটলারের জীবনী থেকে দেখালেন যে হিটলার ঠিক সেই কথাই লিখেছেন। খুবই চমৎকার। শ্রী ঠাকুর তখন বলছেন, শ্রী ঠাকুর বললেন, এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স অর্থাৎ বাংলায় যাকে বলা হচ্ছে হীনমন্যতা বোধ চলে গেলে তারা কিন্তু খুব বড় হয়ে ওঠে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন আবারও যে বাইরে থেকে আমরা গরিব লোকের যে সমস্যা মনে করি সেটা কিন্তু আদত সমস্যা নয়। ওদের সঙ্গে এক হয়ে মিশলে তবে বোঝা যায় তাদের অসুবিধা কি ও কোথায় এবং তার প্রতিকার কি। মানুষের দুর্ভোগের পিছনে থাকে সাধারণত কতগুলো চরিত্রগত ত্রুটি, তার নিরাকরণ না হলে দুর্ভোগ যায় না। কি চমৎকার বললেন। মানুষের এই যে আসলে দুর্ভোগের পেছনে থাকে সাধারণত কতগুলি আমাদের চরিত্রগত যে ত্রুটি বিচ্যুতি, তো এইগুলির আসলে নিরাকরণ না হলে দুর্ভোগ কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে আমরা এই হাইলাইট করা অংশটি কিন্তু চমৎকার লেগেছে আমার কাছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যেখানে যেখানে আপনাদের ভালো লাগবে। তো এরপরে আমরা যাবো শ্রী ঠাকুর নিজে কুলি সেজে কুলির দলে মিশে কুলির কাজ করে তাদের দুঃখের সঙ্গে পরিচিত হয়েছিলেন কিভাবে, সেই গল্প তিনি করলেন। কি চমৎকার, আসন সেটি জেনে নিই। শ্রী রামকৃষ্ণদেব সম্বন্ধে কথায় কথায় বললেন, রামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝলো না। অনেকে তাকে নকল করবার চেষ্টা করে, কিন্তু নকল করে কি আর তা হওয়া যায়? আসলেই নকল করে হওয়া সম্ভব নয়। কালিদা একজনের কথা তুললেন, হাব ভাব ভঙ্গিতে তিনি নাকি শ্রী রামকৃষ্ণ দেবকে অনুকরণ করতেন। ঠাকুর বললেন, অ্যাডমিরেশন শ্রদ্ধা থাকলেই বাস্তবা, নচেত ওরকম করা অনেক সময় বিপজ্জনক। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনত্ববোধের তাড়নায় কৃত্রিম চালচলন নিয়ে চলা ভালো নয়। ওতে মানুষ আত্ম প্রতারণার পথে এগিয়ে চলে। দেখুন, অনুকরণ করা কোনোভাবেই সেটি ভালো কিছু নয়। ঠাকুর কি চমৎকার বললেন যে এরকম করা অনেক সময় বিপজ্জনক। বৈশিষ্ট্যকে বাদ দিয়ে আমরা যদি হীনত্ববোধের তাড়নায় কৃত্রিম চালচলন নিয়ে আমরা চলি, এই চলা কখনোই ভালো নয়। ওতে মানুষ কি হয়, আত্মপ্রতারণা আত্মপ্রবঞ্চনা, নিজেই নিজের সাথে প্রতারণা করে। যেটি খুবই খারাপ একটি বিষয়, কোনোভাবেই সেটি ভালো নয় এই কৃত্রিম চালচলন। তারপরে ঠাকুর বললেন, চমৎকার একটি উদাহরণও তিনি দিলেন যে শিশুপাল। হাইলাইট করা অংশে আপনারা খেয়াল করেন, শিশুপালের কথাও এই প্রসঙ্গে হলো। কি হলো? প্রফুল্ল তিনি বলছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। কি এই জন্যই বলে? ঠাকুর তখন বলছেন হ্যাঁ। তিনি বললেন হ্যাঁ। তারপর কথা উঠলো যে
তারপর আর্য সবার কথা উঠলো, বললেন আর্যদের যে কি জিনিস ছিল তা কল্পনাই আনা যায় না। তো তিনি বলছেন যে আর্যদের যে কি জিনিস ছিল তা কল্পনাই আনা যায় না। আরো জানবো, তো ক্যাবিনেট ফর্ম অর্থাৎ মন্ত্রী পরিষদ গঠন হতো, হ্যাঁ, তখনকার সময় যে বিপ্র ক্ষত্রিয় বৈশ্যদের প্রধানদের নিয়ে, প্রধানের প্রধান তাদের প্রধান, এইরকম ভাবে একটা সুন্দর গ্রাডেশন অর্থাৎ পর্যায় ছিল। হ্যাঁ, যারা যত বেশিকে পূরণ করত তারা তত বড় প্রধান। প্রধানমন্ত্রী সর্বদা ঠিক হয়েই থাকতো, উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গন্ডগোল উপস্থিত হতো না। অন্য দেশ ভারতবর্ষকে, তখন তো ভারতবর্ষ ছিল, তখন এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অনেকগুলো দেশ এবং আফগানিস্তান, এই সমস্ত দেশ বা হয়তোবা শ্রীলঙ্কা, এগুলো ছিল হয়তো। তো অর্থাৎ ভারতবর্ষ বলতেছে তখনকার যে অনেকগুলো দেশ এখন যেগুলো বিভক্ত হয়ে আছে, তো সেগুলোই ভারতবর্ষ টোটাল একসঙ্গে। যাই হোক, অন্য দেশ কি বলা হচ্ছে, অন্য দেশ ভারতবর্ষকে আক্রমণ করার সাহসী পেত না, সব যাত্রা দারুণ সংহত থাকতো। কি চমৎকার বলছেন, অনুলোম দিয়ে থাকার দরুন আহ যাত্রা যেন দানা বেঁধে থাকতো সারা যাত্রা। হ্যাঁ, আর এতে ইভলিউশনের অর্থাৎ কর্ম উন্নতির সুবিধা হতো। কি চমৎকার, যথাক্রমে ৫, ৭ ও ১৪ পুরুষ ধরে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের ভিতর যদি ব্রাহ্মণিক ব্রহ্মণ্য সংস্কার দেখা যেত, ঠিক আছে, তো তাদের বিপ্র করে দেওয়া হতো। কি বললেন, এটি চমৎকার তথ্য আমরা পাই এখান থেকে। বলছেন ৫, ৭ এবং ১৪, এই তিনটে সংখ্যা ৫, ৭ এবং ১৪ পুরুষ ধরে ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের ভিতর যদি ব্রাহ্মণিক ইনস্টিংক্ট অর্থাৎ ব্রহ্মণ্য সংস্কার, বাংলা যাকে বলা হচ্ছে ব্রহ্মণ্য সংস্কার দেখা যেত, তাদের বিপ্র করে দেওয়া হতো। তো আমরা ১০ মিনিট ভিডিও শুট করবো আজকে, প্রতিদিন ১০ মিনিট করে আপনারা পাবেন, এবং এই প্রতিদিন একটা ধারাবাহিক একটা সিরিয়ালের মতো আপনারা পেয়ে যাবেন। তো ঠাকুরের আশীর্বাদে আমরা এই কাজটি শুরু করতেছি। আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন, শেয়ার করবেন। আমরা চলে যাবো আবারও আলোচনা প্রসঙ্গে, প্রথম খণ্ড থেকে শুনছিলেন, তো চলে যাব প্রথম সেই আলোচনা প্রসঙ্গে বিষয়ে। তো উন্নতির পথ সব দিক থেকে তখন কি ছিল, খোলা ছিল, এখনকার সময় তো আজও বড় অবস্থা। যাই হোক, আমরা জানবো। তো আগের কালে টাকা দিয়ে একজনের সামাজিক পজিশন ঠিক করা হতো না, এখন তো যেমন হয়। তো কারো হয়তো ৫০ লাখ টাকা আছে, কিন্তু কেউ হয়তো ৫ টাকায় সংসার চালাচ্ছে, অথচ সহজাত সংস্কার বড়, সেই বড় বলে গণ্য হতো। তখন টাকায়, ঠাকুর যেরকম বললেন, মানুষ এখন টাকা পর, যত পারিস মানুষ ধর। তো সেই আগেকার সময় কিন্তু তেমনই ছিল, টাকার উপর নির্ভর করে কিন্তু সমস্ত কিছু নির্ভরশীল ছিল না, সেটাই আমরা এখানে দেখতে পাই। আগে বলছেন যে একজনের সামাজিক পজিশন ঠিক করা হতো হতো না টাকা দিয়ে, ঠিক আছে। তো কারো হয়তো ৫০ লাখ টাকা আছে, কিন্তু কেউ হয়তো আবার ৫ টাকায় সংসার চালাচ্ছে। কি চমৎকার, অথচ সহজাত সংস্কার বড়, সেই বড় বলে গণ্য হতো, অসাধারণ। এরকম যদি হতো তাহলে কত সুন্দরী না হতো। ইনস্টিংক্ট, হ্যাবিট, বিহেভিয়ার, অ্যাক্টিভিটি, অর্থাৎ কি বলছেন, সংস্কার, অভ্যাস, ব্যবহার ও কর্ম, এইগুলি ছিল মাপকাঠি। লেখাপড়াকে কখনো শিক্ষা বলা হতো না। কি অদ্ভুত, তাই না? তো লেখাপড়াকে কখনো কি বলা হতো না, শিক্ষা বলা হতো না। চরিত্রগত না হলে তথাকথিত পাণ্ডিত্যের কোনো মূল্য দেওয়া হতো না, ঠিক আছে। তো সব সময় লক্ষ্য ছিল জ্ঞান গুণ যাতে জন্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয়। বর্ণাশ্রম ধর্মে এত সূক্ষ্ম উন্নত বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকে এর অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করে। বর্তমান সময়ে আমরা সেগুলির প্রতিফলন দেখতে পাই। এর থেকে বড় ভুল আর নেই, ঠাকুর বলছেন এর থেকে বড় ভুল আর নেই। কি বলছেন তিনি, আরেকবার যদি দেখি আমরা, যে বর্ণাশ্রম ধর্মে এত সূক্ষ্ম উন্নত বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকের অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করে, এর চেয়ে বড় ভুল আর নেই। হ্যাঁ, তো
আসলে এর থেকে বড় ভুল আর কিন্তু নাই। তো যাই হোক, যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করবার উদ্দেশ্যে উদারতার ভঙ্গি নিয়ে অসমর্থদের খেপিয়ে তোলে, তারা সমাজের মহাশত্রু। তারা সমাজের মহাশত্রু। আবার যদি দেখি, যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করবার উদ্দেশ্যে উদারতার ভঙ্গি নিয়ে অসমর্থদের খেপিয়ে তোলে, তারা হচ্ছে সমাজের মহাশত্রু। হ্যাঁ, তাই তো তিনি বলছেন যে আমাদের তো 10 মিনিট ভিডিও করার কথা থাকলেও কিছু কথা আমি মাঝখানে বলছিলাম, তাই আমরা 10.5 মিনিট অথবা 11 মিনিটে আমরা ভিডিওটি রাখবো। তো এই কারণে কিন্তু শ্রী রামচন্দ্র সম্মুখের প্রতি কত কঠোর হয়েছিলেন, কারণ সম্মুখের যে আন্দোলনটা বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা প্রবৃত্তি প্ররোচিত অভিযান বই, আর কিছু নয়। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। জয় গুরু।